ওই সময়টা থেকে মনে হয়েছে আপনার কাছে যেহেতু স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছিল, তার দোসররা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে যখন সাউথ আফ্রিকা টিম শুধু ওই সময় না, এখনো সবসময়ই এটা থাকে। আমাদের কাছে অনেকগুলো স্ক্রিনশট তখন এসেছিল যে সাউথ আফ্রিকার টিম বাসে ঢিল মারার মতো পরিকল্পনা হচ্ছিল। তো আমরা তখন নিরাপত্তা জোরদার করার চেষ্টা করেছি এবং জোরদার করেছি। 26 সেপ্টেম্বর 2024 কানপুর, একটা সাংবাদিক সভা। টেস্ট ক্রিকেট থেকে সাকিবের অবসরের তারিখ ঘোষণা। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। প্রায় 1 মাস পর 20 অক্টোবর এবার মিরপুর, হোম অফ ক্রিকেটে সাকিবের পক্ষে বিপক্ষে তুমুল আন্দোলন। একদল চায় সাকিবের শাস্তি, তো আরেক দলের মুখে সাকিবের প্রত্যাবর্তনের দাবি। সেদিনের সেই ধাওয়া পাল্টা ধাওয়া, স্লোগানে স্লোগানে উত্তপ্ত মিরপুরের রাজপথ। জানালার ফাঁক দিয়ে সব দেখেছিল সাউথ আফ্রিকা ক্রিকেট দল। তবে এখানেই কি শেষ? মোটেও না। যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে ৭১-এর একান্ত সাক্ষাৎকারে এবার বের হয়ে এসেছে ওই সময়কার চাঞ্চল্যকর এক তথ্য, যেখানে টালমাটাল পরিস্থিতিতে হয়েছিল দেশবিরোধী ষড়যন্ত্র, নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা দলের উপর ঢিল মারার পরিকল্পনা। আপনারা যখন দায়িত্বটা নিলেন তখন প্রথম অ্যাসাইনমেন্টে ছিল যে নারী বিশ্বকাপটা সুষ্ঠুভাবে আয়োজন করা, বাট দ্যাট ওয়াজ ভেরি শকিং যে নারী বিশ্বকাপটা শিফট হয়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সাউথ আফ্রিকাকে আমরা আমন্ত্রণ জানালাম, নানাভাবে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলাম যে বাংলাদেশ সেফ। ওই কন্ডিশনেও মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোটা কতটা চ্যালেঞ্জিং ছিল ওই সময়টাতে? ওই সময়টাতে আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতির কারণে অনেকগুলো দেশের ট্রাভেল ব্যান ছিল বাংলাদেশের, যে কারণে নারী ক্রিকেট বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজন করা সম্ভব হয়নি। তবে আমরা পুরোপুরি রাইটস কাউকে না দিয়ে আমরা সেটা সংযুক্ত আরব আমিরাতের সাথে রাইটস শেয়ার করেছি এবং তার ফলে আমাদের প্রায় 4 থেকে 5 মিলিয়ন ডলারের মতো একটা রেভিনিউ আমাদের বিসিবি কিন্তু পেয়েছে। এরপরও সাউথ আফ্রিকা বাংলাদেশে আসলো। ওই সময়টা থেকে মনে হয়েছে আপনার কাছে যেহেতু স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছিল, তার দোসররা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে যখন সাউথ আফ্রিকা টিম শুধু ওই সময় না, এখনো সবসময়ই এটা থাকে। আমাদের কাছে অনেকগুলো স্ক্রিনশট তখন এসেছিল যে সাউথ আফ্রিকার টিম বাসে ঢিল মারার মতো পরিকল্পনা হচ্ছিল। তো আমরা তখন নিরাপত্তা জোরদার করার চেষ্টা করেছি এবং জোরদার করেছি। তো এই ষড়যন্ত্রটা সবসময় চলমান থাকবে এবং এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। এবং আপনারা সেটা দেখছেনও বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কীভাবে দেশের বাইরে বসে বসে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে, যেগুলো আসলে সত্য না। এটা আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রকে সরকারের দিক থেকে আমরা কঠোরভাবে মোকাবেলা করবো এবং বাংলাদেশের জনগণ এর যথার্থ জবাব দিচ্ছেন তাদের জায়গা থেকে। জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে যে ক্রিকেটকে হাতিয়ার বানানোর অপচেষ্টা চালিয়েছিল ষড়যন্ত্রকারীরা, এবার সেই 22 গজেই নতুন বাংলাদেশকে চেনাতে চান আসিফ মাহমুদ। উপলক্ষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রধান উপদেষ্টার পরামর্শে চলছে সেই আয়োজনের মেগা প্রস্তুতি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্ল্যান করছেন এই বিপিএলকে আরও বৈশ্বিকভাবে পৌঁছে দিতে। সেক্ষেত্রে আসলে স্পেসিফিকভাবে কোন কোন প্ল্যান নিয়ে আসলে এবার বিপিএলটা এগোচ্ছে, কারা আসতে পারেন এবার বিপিএলকে আরও বেশি জাঁকজমক করতে? এখনও যেহেতু সময় হাতে আছে, পুরোপুরি প্ল্যানগুলো আমরা ডিসক্লোজ না করে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। বিপিএলকে কেন্দ্র করে একটা দেশব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল করার একটা পরিকল্পনা আছে এবং এখন পর্যন্ত আইওসি চেয়ারম্যান এবং ফিফার প্রেসিডেন্ট কথা দিয়েছেন আসবেন। আমরা আরও অনেককে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই আমন্ত্রণ জানাচ্ছেন এবং আশা করি এবারের বিপিএলটাকে আমরা একটা আন্তর্জাতিক মান দিতে পারবো এবং সেভাবে পৃথিবীর নজরটা বিপিএলকে কেন্দ্র করে বাংলাদেশের দিকে আনতে পারবো। দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ যেমন থেমে থাকেনি, তেমন থেমে থাকেননি নতুন প্রজন্মের এই উপদেষ্টা। তবে সামনে একের পর এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে ফুটবল। দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে এর উত্তেজনা। আসিফ মাহমুদের কাছে রয়েছে কোন পরিকল্পনা, জানবেন আগামী পর্বে। পার্থ বণিক, ৭১।